Please maintain section 2. Good morning. তোমরা কোন ক্লাসে? তোমরা কোন ক্লাসে? 9 ক্লাস 9। আমরা 9 আমরা আমিনি ইউনিভার্সিটি কলকাতা থেকে আইনি সচেতনতার জন্য এখানে এসেছি। আমার ছাত্রছাত্রীরা তোমাদের বিভিন্ন বিষয়ে যেমন শিক্ষা কেন দরকার, পুষ্টি কেন দরকার, আধার কার্ড কেন দরকার, তারপরে তোমরা যেহেতু 9 জেনে যে চাইল্ড ম্যারেজ বলে একটা আছে, বাল্য বিবাহ মেয়েদের, সেটা কখনোই উচিত নয়। এছাড়া পরিবেশ সচেতন ইত্যাদি আরো অনেকগুলো বিষয় নিয়ে পাবো। ঠিক আছে, তোমরা শোনো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ঠিক আছে, তোমরা সবাই সকাল সকাল আইন নিয়ে অনেক কথা শুনবে, কিন্তু জিনিসটা খুবই ইন্টারেস্টিং, খুবই সচেতনতা, আইনি সচেতনতা খুবই দরকার, এবং এটার জন্য একটা ফ্রেশ মাইন্ড দরকার যে আমরা সকাল সকাল সবাইকে আইনের ব্যাপারে বলতেছি। আইন কেন দরকার সেটা কিন্তু জানো? আইন শেখাটা কেন দরকার, আইন জানাটা কেন দরকার? বলে তো সমাজ গড়ে তোলার জন্য। ভেরি গুড, সুস্থ সমাজ গড়ে তোলার জন্য। এবার এই সুস্থ সমাজটা গড়ে তোলার জন্য প্রত্যেকজনকে আইনটা জানতে হবে। প্রত্যেকজনকে আইনটা জানানোর জন্য আজকে আমরা এসেছি। সবার সাথে আমি গল্পের ছলে কথা বলবো, আরো অনেক দিদিরা আছে আমার সাথে, তারা কথা বলবে এবং তারা জানাবে যে এই যে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য যে আইন দরকার, সেই দরকার কি কি পয়েন্টস আছে যেগুলো তোমাদেরকে জানলে তোমরা এই সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে। তার জন্য পরপর যারা আছে সবাই এক করে আসবে, জানাবে। তোমরা ভালো লাগলে তোমরা ইন্টারাক্ট করবে, কথা বলবে, যাদের যা কোয়েশ্চেন্স আছে সেগুলো বলবে, এবং সবকিছু সমাধান ও সবকিছু শোনার পর তোমাদের যদি কিছু বলার থাকে সেগুলো বলছি। ঠিক আছে, স্টার্ট করো। আমরা বোর্ডে আজকে এসে প্রথম লিখলাম লিগালে, তার সাথে লিখলাম আইন জানো। এবার আইন জানো পুরো জিনিসটাই এতটা, আমি তো মনে করি এত মজার একটা ব্যাপার যে আইন সবার জন্য। যখন কোনো একটা আইন তৈরি হয়, তুমি বা আমি, আমরা কেউ আইনের চোখে আলাদা নয়, আমরা সবাই কি নাগরিক, ভারতবর্ষের নাগরিক। কিন্তু তাও এরা হয়ে থাকে যে এমন আইন আছে যেগুলো আমাদেরই সাহায্য করবে আমাদের জন্য। যেরকম তোমার নাম কি? যেরকম তুমি বললে আইন সুস্থ সমাজ গড়ে তোলার জন্য দরকারি। এই সমাজকে আমরা দেখতে পাই কোথাও? সমাজকে আমরা শুনতে পাই, ধরতে পাই না। সমাজ আমরা আজকে আমরা যা ভাববো, আমরা আমাদের চেতনা, আমাদের মতামত, আমরা মতামতবাদী হলে সমাজ মতামতবাদী হবে। সমাজের যে কোনো মতামত যেটাকে আমরা মানবো না, সেটাকেই সমাজ পাল্টাতে হবে, সমাজকে সেটা পাল্টাতে হবে। আর এইভাবেই কিন্তু পরিবর্তনের শুরু। তো আইন জানো কথাটা কেন খুব দরকার? যদি একটা আইন আজকে যারা আইন তৈরি করে, তারা যখন আইন তৈরি করে দেওয়ার পর যে আইনটা লাগু হয় আমাদের সকলের উপর, তারপর যদি আমরাই না জানি। যেরকম তোমাদের মধ্যে একটা যদি প্রশ্ন করি যে আজকে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে, একটা দুর্ঘটনা ঘটে, চুরি, ডাকাতি, কেউ আমায় মারলো, আর আমি পুলিশ স্টেশনে গিয়ে তার নামে একটা কমপ্লেন করতে গেলাম। এই কমপ্লেনটা যখন আমি পুলিশ স্টেশনে গেছি করতে, আর আমাকে যদি সেই থানার যিনি ইন্সপেক্টর, ওসি যিনি আছেন, তিনি যদি বলেন না আমি এই কমপ্লেনটা রেজিস্টার করব না, ধরে নাও তিনি এমন একজন লোক যাকে পুলিশ ভয় পায়, যে কেউ হতে পারে, তার বিরুদ্ধে এই কমপ্লেনটা রেজিস্টার হচ্ছে, এটাকে আমরা বলি রেজিস্টার কমপ্লেন। তখন তোমাদের এই অধিকারটা আছে ওনাকে এটা বলার যে আমার সাথে কোনো অপরাধ হয়েছে, এবং আমি যখন একটা অপরাধ এখানে এসেছি বলতে, রেজিস্টার করতে, নথিভুক্তিকরণ করতে, তখন আপনাদের এটা দায়িত্ব যে আপনি আমাদের সাহায্য করুন, আপনি এই কমপ্লেন রেজিস্টার করুন। এবার ধরে নাও যদি তোমরা এটা না জানো যে এটা তোমাদের অধিকার, যে পুলিশ অফিসারকে এটা, পুলিশ অফিসারের এটা করা দায়িত্ব, তাহলে আইনটা থাকার কোনো মানে হলো না। তাই জন্য আইন তৈরি হওয়া যতটা দরকারি, প্রত্যেকটা মানুষের আইনের প্রতি এবং আইন সম্পর্কিত সচেতনাও ততটাই দরকারি।
আমাদের মধ্যে আজকে অনেকজন আছে যারা ছোট ছোট গল্প বলবে তোমাদেরকে, যে গল্পের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কি কি তোমরা এই স্কুলের সবচেয়ে সিনিয়র মোস্ট ক্লাস 9 ক্লাস 10, তো তোমাদের দায়িত্ব কিন্তু শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের দায়িত্ব স্কুলের আর সবার প্রতি, তোমাদের দায়িত্ব এখন সমাজের প্রতি। আর কিছু তোমাদের মধ্যে কেউ কি 18 ক্লাস হয়েছে এখন? এখন না, তোমরা এখন নাবালিক, তোমরা কিছুদিনের মধ্যে অ্যাডাল্ট হবে, তখন কিন্তু তোমরা সমাজের এমন এক সদস্য যার কথা যার মতামত আইন স্বীকার করে। তাই জন্য তোমাদের এই মতামতটা তৈরি করতে হবে ঠিক আছে। আচ্ছা, তো এবারে একটা জিনিস বলো, তোমরা তোমাদের ক্লাসে একটা জিনিস দেখেছো যে কেউ রোগা কেউ মোটা। এবার আমরা জেনারেলি কি করি, আমরা যখন ছোট থাকি মোটাদেরকে বলতে থাকি যে তুই মোটা তুই মোটা তুই মোটা। আমরা কিন্তু এটা খেলার ছলে করি, আমিও বলেছি, তোমরাও নিশ্চয়ই বলেছো কাউকে না কাউকে, বলেছো তো, মানছো স্বীকার করছো, ঠিক আছে। যারা বেশি রোগা হয় তাকে আমরা কি বলি, তুই তো খেতে পাস না, তুই রোগা, তুই দৌড়াতে পারবি না, আমরা এই জিনিসগুলো বলতে থাকি, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো খেলার ছলে বলি, আমিও ছোটবেলায় বলেছি, আমার বন্ধুরা যারা এখানে আছে তারাও খেলার ছলে বলেছে, কিন্তু তার মানে এটা না যে সেটা একটা সঠিক জিনিস। আমরা কিন্তু তাদের ফিলিংস, সেটা তাদেরকে হার্ট করছি। কেউ হতেই পারে যে প্রচুর খাবার দাবার খায় কিন্তু তার মেটাবলিজম নেই, সে মোটা হতে পারে না, সে ওটা ইনটেক করছে কিন্তু তার মধ্যে স্ট্রেংথ আসছে না, এনার্জি আছে কিন্তু স্ট্রেংথ হতেই পারে। মেয়েদের মধ্যে অনেক রকমের জিনিস হয়, যেরকম পিসিওডি, সিস্টিক ওভারিজ হয়। এবার যাদের মধ্যে এই জিনিসগুলো হয় তারা যতই খাবার দাবার খাক, জিম করুক, ডায়েটিং করুক, তারা কিন্তু একবারেও রোগা হতে পারবে না, তাদের বডি ওটাকে সাপোর্ট করতে চায় না, ঠিক আছে। আমরা কি বলতে থাকি যে তুই মোটা, তুই খেতে পারছিস না, তুই দৌড়াতে পারছিস, সেই জিনিসগুলো আমরা বলি। অনেক মানুষ আছে তারা মোটা, দুধ ধর্ষণ আছে, কিন্তু আমরা বলি তুই মোটা, তুই নাচতে পারবি না। আমরা কিন্তু খেলার ছলে বলি, আমরা সব বন্ধুদের সাথে একটু বলি মোটা, রোগা, নাচা, লম্বা, যারা খুব লম্বা তাদের ব্যাপারে আমরা এগুলো বলি যে তুই এত তাল গাছের মতো লম্বা, তুই তো ফোর্ট বিল্ডিং এর মতো, আমরা এগুলো বলি। তো নিশ্চয়ই তোমরা বলেছো কোনো না কোনো বন্ধুকে যে খুব ছোট হাইটে তাকে আমরা সব কিছুতে বাট্টুবান বলে ডাকি, আমরা ডেকেছি, আমাদের স্কুলে আমরা নিজেরাই বলেছি। এই যে জিনিসগুলো, এগুলো আমরা খেলার ছলে করছি, কিন্তু এগুলো আসলে আমাদের বলাই উচিত, কারণ কি তার একটা ফিলিংস আছে, তা সে নিজে জানে সে ছোট, আমরা যখন তাকে বারবার তো সেম জিনিসটা পোক করে বলছি, তারও তো হার্ট হচ্ছে, সেও তো খারাপ মনে করছে, সে হয়তো বলছে না যে তার খারাপ লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই সেই জিনিসটা খারাপ। কাউকে যদি আমরা ওভাবে জাজ করি যে তোর নাকটা খুব মোটা, এটা আমরা এমনিই বলতে পারি, যে কাউকে বলতে পারি, কিন্তু সেটাও বলা উচিত না। আমরা বুঝতে পারছি তার মধ্যে একটা কিছু আছে যেটা আমাদের চোখে লাগছে, কিন্তু আমাদের চোখে লাগছে মানে সেও জানে যে ওটা ওর মধ্যে আছে, তারপরে কি আমরা সেটা তাকে বলবো না? সেটা বলা, এই জিনিসগুলো করা কি বডি শেমিং। আমাদের আইনে বডি শেমিং এর উপরেও অনেক রকমের বলতে পারো রাইটস আছে, আমাদের কনস্টিটিউশনে অনেক রাইটস আছে, যেখানে আমাদের প্রাইভেসির রাইটস আছে। আমরা কখনো যে কোনো কিছুতে তার প্রাইভেট জিনিসের ব্যাপারে কিছু বলতে পারি না, সেটা বডি পার্টও হতে পারে, ঠিক আছে। মানে আমাদের যে ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত জীবনের ওপর আমি ছাড়া আর কারোর অধিকার নেই। আমার ব্যক্তিগত জীবনের গণ্ডিটা আমি টানবো, যেটা জানবো যে এর বাইরে সবকিছু আমি বললাম, শেয়ার করলাম, এর ভেতরে সবকিছু আমি আমার মধ্যে রাখলাম। এটা কি একটা ব্যক্তিগত জীবনের গণ্ডিটা না বলা যায়? এই একটা জিনিস হচ্ছে যেটা বডি শেমিং, যেটা হয়, হতেই থাকে, সবার সাথে হয়, আমার সাথে হয়েছে, নিশ্চয়ই এখানে যারা আছে সবার সাথে কোনো না কোনো কারণে হয়ে থাকতে পারে। এই একটা জিনিস হয় যেটা আইনের চোখে ভুল, আমরা করতেই পারি, কিন্তু ওটা ভুল। এবার এই যে আমরা একটু আগে বললাম চাইল্ড ম্যারেজের ব্যাপারে, চাইল্ড ম্যারেজের যে জিনিসগুলো, সেইখানে অনেক সময় দেখবে আমরা করতে চাই, কিন্তু আমাদের ফ্যামিলি থেকে কি বলে, তোমার বয়স হয়ে গেছে বা তুমি বিয়ে করে দাও। অনেক ফ্যামিলি হয় যেখানে ছেলেটার যে মা হয় সে বলবে যে যদি মানুষটা, যদি মেয়েটা কালো হয় তাহলে আমি বিয়ে করবো না, যদি খুব বেশি ফর্সা আমি বিয়ে করতে চাই না। এগুলো কি রেসিজম? এগুলোও আমাদের বলা উচিত না। যেরকম বেটে ছোট, হাইটে ছোট, মোটা রোগা করা উচিত না, আমাদের রং নিয়েও কখনো বলা উচিত না। ভগবান আমাদের কিরকম পাঠিয়েছে, তো আমাদের ফল্ট সেটা তা না। এই কয়েকটা জিনিস আছে। এবার আমার বন্ধুরা আরো অনেক রকমের জিনিস তোমাদেরকে জানাবে। আশা করি সবাই দেখে বুঝতে পারবে। একটা
খুব সুন্দর প্রভাব আছে, বিউটি লাইফ উইদিন দি স্টুডেন্ট, এটা থ্রু আউট দি লাইফ এটা বলা। তাহলে আমার যে কথাগুলো বললো তোমাদের, এগুলো কখনই তোমাদের মনে কোনোদিন আসবে। একটা মানুষের সৌন্দর্য তার মাথা, মানে মাথা। আচ্ছা, দিদি যেটা বললো সেটা মনে থাকবে তো সবার? হ্যাঁ তো ঠিক আছে। আচ্ছা, আমি যে জিনিসটা নিয়ে বলবো সেটা প্রথমে একটা গল্প বলবো, তোমরা বলবে সেটা ঠিক না ভুল, ঠিক আছে? তো আমার গল্পটা শুরু হচ্ছে একটা মেয়েকে নিয়ে, তার নাম ধরে নাও মায়া, ঠিক আছে? মায়া বাসে উঠেছে, মায়া বাসটা খুব ভিড় আছে, ঠিক আছে? হঠাৎ করে মায়া দেখলো যে পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে আর কাঁধের এরকম ভাবে হাত দিচ্ছে, ঠিক আছে? তার কিন্তু অস্বস্তি হচ্ছে। সে পিছনে দাঁড়িয়ে বললো, দাদা একটু সরে যান। কিন্তু লোকটা বললো, দিদি আর জায়গা নেই। জায়গা কিন্তু আছে, হ্যাঁ মানছি ভিড় বাস, কিন্তু একটু সরে তো দাঁড়াতেই পারে, কিন্তু দাঁড়াচ্ছে না। সে আবার বললো, দাদা একটু সরে কিন্তু যেতে পারে, যাচ্ছে না, অস্বস্তি বোধ করছে। এটা গেল একটা। এইটা আগে বলো যে অস্বস্তিটা যে বোধ করছে, ও যে মেয়েটা যে প্রতিবাদ করলো, নিজেকে রক্ষা করার চেষ্টা করলো, এটা ঠিক না? ঠিক, বেশ। তারপর ধরো আরেকটা ঘটনা ঘটলো যে ইন্টারনেটে তো সবার এখানে ফেসবুক আছে, আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, ইনস্টাগ্রাম আছে, তো তোমাদের আছে ফেসবুক বা ইনস্টাগ্রাম। তো ওখানে যে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো একটা মেয়েকে, তারপরে বলছে তুমি আমাকে একটা ছবি পাঠাও যেটা পাঠাতে তোমাদের অস্বস্তি বোধ করছে, তোমাদের আনকমফোর্টেবল ফিল হচ্ছে, সেটা তোমরা পাঠাতে চাও না। কিন্তু বলছে যে তুমি যদি এই ছবিটা না পাঠাও, আমি কিন্তু তোমাদের মা বাবাদের বলে দেবো তুমি আমার সঙ্গে কথা বলছো, তখন কিন্তু তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। তাহলে এই জিনিসটা বলো, এই যে এই জিনিসটা হচ্ছে, এইটাকে চুপ করে মেয়েটা থাকবে নাকি প্রতিবাদ করবে? একদম। তো এই জিনিসটাকে বিভিন্ন জায়গায়, শুধু ইন্টারনেট বা বাসের সামনে বিভিন্ন জায়গায় হয়, এইটাকে একটা বড় করে বলে হ্যারাসমেন্ট, ঠিক আছে? হ্যারাসমেন্টের বাংলা হচ্ছে হেনস্থা। হেনস্থা বিভিন্ন রকমের হতে পারে, একটা হয় যেমন বাসের সামনে বললাম, বা ইন্টারনেটের মাধ্যমে। আমরা এখানে এসেছি বা আমি এখানে এসেছি তোমাদের বোঝানোর জন্য যে এইগুলোকে তোমরা সহ্য করবে না। আমি কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, ছেলেদের ক্ষেত্রেও বলছি। তোমাদের ধরো কোনো মেয়ে বললো যে তুমি আমার সঙ্গে দেখা করো বা তুমি আমার সঙ্গে কিছু একটা করো যেটা তোমাকে আনকমফোর্টেবল ফিল করছে, তোমরা কিন্তু করবে না। সেটা ইন্টারনেটেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বা ধরো তোমার কোনো আত্মীয় বললো যে তুমি আমাকে কি বলো একটু জড়িয়ে ধরো বা কিছু করো, মানে যে কোনো রকম ঘনিষ্ঠতা যেটা তোমাদের কাছে অস্বস্তিজনক, সেটা যার সাথেই হতে পারে। তোমরা এখন এমন বয়সে আসছো যেখানে তোমরা মানুষের সাথে সম্পর্কে জড়াবে, আর যে কোনো সম্পর্কের মূলই হচ্ছে সেই সম্পর্কের ঘনিষ্ঠতা। কিন্তু সেই ঘনিষ্ঠতায় যদি কারোর অস্বস্তি বোধ হয়, সেটা তার ব্যক্তিগত গণ্ডি ভাঙছে। এই ব্যক্তিগত গণ্ডিটাকে কোনোদিন ভাঙতে দিও না, এটাই আইন তোমাদের। নিজের গণ্ডিটাকে বুঝে নিতে হবে, তোমাদের বুঝতে হবে যে কোনটা তোমাদের খারাপ লাগে, কোনটা তোমাদের ঠিকঠাক লাগে। আচ্ছা ধরো আমি একটা জিনিস বলছি যে প্রথমে ছেলে মেয়ে দুজনের যদি এরকম কিছু হয়, প্রথমে কি করবে কেউ কি জানে? প্রথমে কি করা উচিত? বাড়িতে ইনফর্ম করা উচিত। একদম, বাড়িতে ইনফর্ম করবে, যাতে তোমরা সবচেয়ে ভরসা করো তাকে করবে। কিন্তু তার আগে ধরো সেই জিনিসটা তখন হচ্ছে, বাড়িতে কেউ নেই, তখন কি করবে? নাম্বার 1 চিৎকার করবে, একদম জোরে যতটা সম্ভব চিৎকার করবে যাতে বাইরের লোক সেটা জানতে পারে। নাম্বার 2 নম্বর ভয় পাবে না, সহ্য করবে না। কারণ আমাদের আইনে বলা হচ্ছে যে এইগুলো কিন্তু আইনত অপরাধ। আবার বলছি, এগুলো ছেলেদের জন্য মেয়েদের জন্য দুজনেই কেউ সহ্য করবে না। তারপর বাড়ির লোকেদের বলবে, বাড়ির লোকরা যদি বলে যে এগুলো কিন্তু সহ্য করতে হয়, লোকে কি বলবে, শুনেছো তো কোনোবার একবার লোকে কি বলবে কথাটা, এইটাকে তোমরা মেনে নেবে না। যদি বাড়ির লোক না পায়, বাড়ির বাইরে কোনো বন্ধু বা ধরো তোমাদের টিচারদেরও বলতে পারো যে ম্যাম বা স্যার এই জিনিসটা হচ্ছে, এইটা কিন্তু অন্যায়, বারবার মনে রাখবে এই জিনিসটা কিন্তু অন্যায়। তারপর দাদা যেই বললো, দাদা যে বলেছে পুলিশে কমপ্লেন করা যায়, সেটাও কিন্তু করা যায়। এগুলো হচ্ছে আইনত অপরাধ।
প্রথমে চেঁচাবে, যদি ওই মোমেন্টে হয় প্রথমে চেঁচাবে। 2 নম্বর কি বললাম? একদম। 3 নম্বর কি বললাম? বাড়িতে বলবে, বাড়িতে যদি কেউ তোমাকে সাহায্য না করে যাকে ভরসা করবে তাকে বলবে। আর তৃতীয় কমপ্লেন করতে পারবে। সবাই বুঝেছে তো? একটু জোরে হ্যাঁ শুনি। ঠিক আছে। আচ্ছা মৌলিমা, তোমাদের একটা গল্প বলবে যেখানে এরকম একটা অভিজ্ঞতার পর মানুষ সচরাচর ঘুমতে যেরকম সাধারণত কি হয়, আমরা এখন এখানে বসে আছি, আমাদের জীবনে কোনো সমস্যা আপাতত নেই, কিন্তু যখনই কোনো কিছু ঘটলো, ধরো আজ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে একজন অন্ধকারের মধ্যে একটা ছেলে তোমাকে বাজে কিছু বললো, বা তোমাদের সাথে হতে পারে, তোমরা ধরো কোথাও যাচ্ছ, তোমাদের সাথে এমন একটা কিছু যেটা তোমাদের মনে খুব আঘাত লাগে, কিন্তু ওই মুহূর্তে সেটাকে তুমি প্রতিবাদ করবে, তখন কিন্তু ভয় লাগে, তখন মানে হাত কাঁপছে, আমি বলবো না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জিনিসটা, এটাকে যে বেরিয়ে আসতে হবে, এটা খুব দরকার। কারণ আজকে আমরা এখানে বলছি, তোমরা হ্যাঁ বলছো, এটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, বাট অ্যাকচুয়াল জায়গা তোমরা প্রতিবাদ করছো, এটা কিন্তু সবচেয়ে দরকার। আজকে যদি দেখো তোমার বন্ধু, ধরো তোমার নাম কি? আচ্ছা, তোমার বন্ধু ধরো ওর কিছু সমস্যা হচ্ছে, তুমি ওখানে রয়েছো, কিন্তু তুমি কিছু বললে না, ওকে ধরো কেউ একজন খুব মারছে, কোনো একটা ধরো আরো অনেক বড় একজন কেউ ওকে মারছে, কিন্তু তুমি জানো যে ওর অকারণে মারছে, কিন্তু তুমি এসে প্রতিবাদ করে বললে না যে দাদা তুমি একে মারছো, তার তুমি ভাবছে আমি যদি বলি আমাকে যদি এসে নেয়, আমাকে যদি মারে, এটা বলা উচিত। কিন্তু তুমি যদি দেখো যে ওকে মারছে, তুমি গিয়ে বলবে যে কেন মারছো, এটা খুব দরকার। আমার সমস্যা নেই কিন্তু আমি অন্যের সমস্যায় যাবো না, এটা কিন্তু করা উচিত, তাই তো? কিন্তু তাই জন্য বলছি যে ভয় লাগে, ভয়টা কিছু ভুল, কিন্তু যখনই তুমি এটা প্রতিবাদ করবে না, তারপরে তোমরা একটা সুরাহা পাও, সেটা কিন্তু অনেকটা বড়। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সয়, সেটা কিন্তু বিশাল বড়। সবাই বুঝতে পেরেছো তো? গল্প শোনাবো, ওটা তোমাদেরকে জিজ্ঞেস, তোমাদের কি মনে হয়? তোমরা তো ডোমেস্টিক ভায়োলেন্স কথাটা শুনেছো? হ্যাঁ। তোমার মানে জানো তো কি? মানেটা কি? একটা অত্যাচার করা হচ্ছে একটা বাড়ির ভেতরে। তো একটা গল্প বলি, একটা ফ্যামিলি ছিল, পরিবার ছিল, সেখানে 4 জন ছিল, একটা স্বামী, তার স্ত্রী, ছেলে এবং একটা মেয়ে। তো একদিন যখন স্বামী আর স্ত্রী খাবার খাচ্ছিল, রাত্রে ডিনার করছিল, তখন ওরা দেখে যে ওদের 5 জন ছেলেমেয়েরা যে আসছে, ওই ছেলেটা, যে শিশু ছেলেটা ওই দিন বোনকে একদম মারছে। তখন স্বামী আর স্ত্রী সত্যি অবাক হয়ে গেছে যে আমার মেয়েকে মারছে কেন, কোনো কারণে এমনি খেলার ছলে মারছে। কিন্তু তখন ওরা জিজ্ঞেস করলো যে কেন মারছিস তুই ওকে? তখন ও বললো, বাবা আমি তো দেখি তুমি মায়ের সাথে এই জিনিসটাই করো, মা তোমাকে বললে যে তুমি করো না, আমার লাগছে, তাও তো তুমি থামো না। তোমাদের বলে এটা কি ঠিক? তোমাদের কি মনে হয় এটা করা উচিত না? তোমরা কি এটা জানো এটা আইনত অপরাধ? এটার জন্য তোমাদের জেলও হতে পারে, এবং এটার জন্য তোমাদের খুব ইভেন সোসাইটিতেও খুব খারাপ দেখা যে নিজের বউকে অত্যাচার করছো। ইভেন এটা তোমাদের ছেলে মেয়েদেরও খুব বাজেভাবে ইনফ্লুয়েন্স করে। কি করে ইনফ্লুয়েন্স করে? এটা ওই বাচ্চাটা যেখানে এখানে মাথায় একটা ইনফ্লুয়েন্স করেছে, কি হয়েছে যে আমি এটা করতে পারি, আমি এটা অধিকার আছে, আমি ছেলে হয়ে আমি এটা মেয়েকে মারতে পারি। এটা তো ঠিক না, এটা মেয়ের গায়ে হাত তোলা উচিত, এটা ছেলের গায়ে হাত তোলা উচিত। আর যখন তোমরা স্বামী স্ত্রীর বন্ধনে আসছো, যখন একটা সম্পর্কে জড়াচ্ছ, তখন একটা সম্পর্কে কিন্তু দুজন সমান। একটা সম্পর্কে কেউ প্রভু বা মালিক নয়। আমাদের যতই যেই শিখিয়েছে যে কন্যা দান হয়ে যাচ্ছে বিয়েতে, স্বামী প্রভু হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভুল। বিয়েটা একটা বন্ধন, ঠিক যেভাবে দুটো হাত দুটোকে ধরে, আর দুটো হাত যখন আমরা এইভাবে করি, একটা হাত যদি বেশি জোর দেয় এই জিনিসটা কিন্তু দাঁড়াবে। ঠিক তেমন ভাবে স্বামী এবং স্ত্রী দুটো হাত দুজনকে যখন ধরে, তখনই একটা বন্ধন তৈরি হয়, নয়তো কিন্তু ওটা শোষণ, বন্ধন নয়। আর এটা আমরা যদি মাথায় বসিয়ে নিই, আমরা যদি মাথায় রাখি, তাহলে আমাদের সাথে যদি কোনোদিন হয়, আমরা তার বিরুদ্ধে আওয়াজটা জোরে তুলতে পারবো। আমরা আওয়াজ তুলবো তো যদি আমাদের সাথে হয়? এবং তোমাদের এটাও দেখো যে তোমাদের আশেপাশে হচ্ছে, তাহলেও কিন্তু তোমাদের ভারতের নাগরিক, তো তোমাদের এটা কমপ্লেন করা উচিত। তোমাদের ওই মেয়েটার জন্য বা ওই আন্টিটার জন্য বা ওই কাকিমাটার জন্য তোমাদের দাঁড়ানো উচিত, তোমাদের ফাইট করা উচিত, তোমাদেরও করা উচিত। তোমরা যদি কোনো দেখো এটা ফাইট করো,
আমরা যখন যেভাবে আমরা বড় হই, আমাদের আমাদের মানসিক বিকাশ হয়। আমরা ছোটবেলায় ক্লাস 6-এ যে কবিতাটা পড়লাম 6 লাইনে, ক্লাস 8-এ সেটা আমরা 12-14 লাইন মুখস্থ করে ফেলতে পারি। ক্লাস 10-এ আরো বড় বড় কবিতা, 1-2 পাতারও কবিতা আমরা পড়ে ফেলতে পারি। তো আমাদের যেভাবে মস্তিষ্ক গঠনটা হচ্ছে, মাথাটা যতটা বেশি নিতে পারছে, বুঝতে পারছে, ঠিক তেমন ভাবে শরীরটাও পাল্টায়। ক্লাস 8 থেকে 9 থেকে আমরা যেটাকে বলি অ্যাডোলেসেন্স, আমরা আস্তে আস্তে শরীরগুলো আমাদের পাল্টাতে থাকে, পরিবর্তন। এই শারীরিক পরিবর্তনের সময় যখন মেয়েদের পিরিয়ডস হয়, এই একটা সময় যখন এটাকে আমাদের সোসাইটিতে যাকে বলে খুব ট্যাবু ভাবে, যে আলোচনাটা নিষিদ্ধ একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা আমরা আলোচনা করতে পারি। আজকে দাঁড়িয়ে আমি একটা ছেলে হয়ে যদি আমার সব বন্ধুদের সামনে, তোমাদের সামনে, একটা ওপেন ক্লাসরুমে আমার রেসপেক্টেড টিচার ফ্যাকাল্টির সামনে পিরিয়ডস নিয়ে আলোচনা করতে পারি, তার মানে এই টপিকটা নিষিদ্ধ নয়। এই টপিক নিয়ে আলোচনা না হলে যারা জানে না তারা বুঝতে পারবে না। জানাটা অপরাধ নয়, না জানতে চাওয়াটা অপরাধ। না জানা অনেক কিছু থাকে, না জানতে চাওয়াটা অপরাধ। সুতরাং জানতে চাও। পিরিয়ডস এই শব্দটা না শুনলেও এখানে যারা মেয়েরা আছো, মারা বলে শরীর খারাপ হলে কাউকে বলবে না। যদি তোমার শরীর খারাপ হয়, ইমিডিয়েটলি যদি তোমরা কোনো ছেলে বন্ধু বা আশেপাশে যদি ছেলেরা থাকে, তাদের থেকে দূরে চলে আসো। আজ আমরা নারীরা যে মা হতে পারি, এই পিরিয়ডসটা হচ্ছে তার সবথেকে প্রধান কারণ। আমাদের শরীরে যত রক্ত আছে যেটা আমাদের প্রয়োজন নয়, এই পিরিয়ডসের মাধ্যমে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে এই পিরিয়ড সম্বন্ধে জানাটা প্রচন্ড দরকারি। এখন তোমরা ক্লাস 9 বা 10 সবাই মোটামুটি একটা সম্পর্কে যাওয়ার জন্য তৈরি, আগামী দিনে সম্পর্কে যাবে। যারা ছেলেরা এখানে আছো, এটা জেনে রাখা খুব দরকার, মেয়েদের এই যে পিরিয়ডস বা আমরা সাধারণত এই শরীর খারাপ নিয়ে কথা বলি, এটা তোমাদের কিভাবে দেখা উচিত বা কিভাবে সামলানো উচিত। একটা মেয়ের যখন শরীর খারাপ বা পিরিয়ডস হয়, তাদের পেটে অসহ্য যন্ত্রণা হয়, কারণ তারা 3 থেকে 5 দিন অনবরত তাদের রক্তক্ষয় হয়। আমরা সাধারণ মানুষ যদি 8 ঘন্টা ওরকম রক্তক্ষয় হয়, আমাদের মানুষটা মারা যায়। সেখানে একটা মেয়ে এরকম 3 থেকে 5 দিন অনবরত রক্তক্ষয় হচ্ছে। তো সেখানে তোমাদের বোঝা উচিত যে একটা মেয়ের শারীরিকভাবে কতটা দুর্বল হয়ে পড়ে। স্কুলে আমরা অনেক সময় দেখি যে তারা বুঝতে পারেনি, কিন্তু তাদের স্কার্টে রক্তের দাগ। ছেলেরা বা অনেক সময় মেয়েরাও ওটাকে দেখে হাসি ঠাট্টা করে, এ মা তুই বুঝতে পারিসনি, এবার তুই কি করে যাবি। মেয়েটাকে কোনোদিনও অপ্রস্তুত করে তুলবে না। সবসময় মনে রাখবে, একটি মেয়ের যদি এরকম তোমরা দেখো যে তাদের শরীর খারাপ হয়েছে বা তারা বুঝতে পারেনি তাদের স্কার্টে বা তাদের জামা কাপড়ে রক্ত লেগে রয়েছে, তখন তৎক্ষণাৎ তাদেরকে কোনো ব্যাগ বা কোনো ইঙ্গিত দিয়ে বলবে যে তুমি ইমিডিয়েটলি বাথরুমে যাও। স্যানিটারি প্যাড, এইটা হচ্ছে মেয়েদের জন্য একটা খুব দরকারি জিনিস। আমি তোমাদের একটা খুব ভালো উদাহরণ দিই। প্যাডম্যান বলে একটা সিনেমা বেরিয়েছিল 3-4 বছর আগে, অক্ষয় কুমার ওটাকে স্টার করেছিল। নিশ্চয়ই আশা করছি অনেকজন দেখেছো। যদি না দেখে থাকো, সিনেমাটা একবার দেখো। ওই সিনেমাটা থেকে অনেক কিছু শেখার এবং জানার আছে। ওইখানে একটি পুরুষ তার স্ত্রী 5 দিন বাড়ির বাইরে থাকে। কেন? কারণ তার পিরিয়ডস হয়। বিহার, ঝাড়খণ্ড বা আমাদের বাংলাতেও এরকম অনেক গ্রাম আছে যেখানে মেয়েদের এই শরীর খারাপ হলে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, তাদের রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। কেন? তারা নাকি অপবিত্র। এই অপবিত্র কথাটা সম্পূর্ণ ভুল। আজকে যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের মায়েদের জন্য, আজকে আমাদের মায়েদের যদি এই রক্তক্ষরণটা যদি না হতো, আমরা কেউ এই পৃথিবীর আলো দেখতাম না। তো এখানে আমাদের কি করা উচিত? আমরা এই যে প্যাড বা স্যানিটারি ন্যাপকিন, যেটা আমরা সাধারণ ভাষায় ইউজ করি, এই জিনিসটা প্রত্যেকটি মেয়ের কাছে থাকা খুব দরকার। বাই চান্স যদি এইরকম হয় যে আমাদের কাছে এই জিনিসটা নেই, কিন্তু শরীর খারাপ বা পিরিয়ড শুরু হয়ে গেছে, তৎক্ষণাৎ আমাদের যদি হাতের সামনে টিস্যু
পেপার বা পরিষ্কার কাপড় যদি থাকে তাহলে আমরা যেন ওটা ব্যবহার করি। আরেকটা কথা, নোংরা কাপড়, ছাই, এইসব জিনিস কোনোদিনও ব্যবহার করবে না। এটা সবসময় মনে রাখবে। অনেক গ্রামেও কিন্তু এইসব জিনিসগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, শুনে খুব অবাক মনে হচ্ছে, কারণ হয়তো তোমরা সেই ফ্যাসিলিটিগুলো বা তোমরা ততটাই লাকি যে তোমাদের সঙ্গে এটা হয় না, কিন্তু অনেক গ্রামে এরকম আছে যে তারা ছাই ব্যবহার করে। একটি মানুষের যৌনতে যদি ছাই রাখা হয় সেটা কতটা ক্ষতিকারক সেটা তোমরা বুঝতে পারছো। ছেলে এবং মেয়ে সবসময় মনে রাখবে, যখনই এরকম কোনো অপ্রস্তুত একটা যদি তৈরি হয় তখন তৎক্ষণাৎ সাহায্য করবে, হাসি মজা করবে না। কারণ জানবে তোমরা যদি এটা হাসি মজায় নাও তাহলে কেউ কিন্তু এই কথাগুলো বলবে না, তারা খুঁজে যাবে। আর কোনো মেয়ে একে অপরের সঙ্গে যখন এই টপিকটা নিয়ে কথা বলবে কোনোদিনও লুকিয়ে যাবে না। অসুবিধা হলে স্কুলে যদি প্রবলেম হয় টিচারদের জানাবে, বন্ধুদের জানাবে, সাহায্য চাইবে। এইটা কোনো পাপ বা অপরাধ নয়, এটা আমাদের শারীরিক গঠনেরই একটা অংশ, এটা আমাদের নরমালি হয়। তাই জন্য এইটা লুকোনোর কোনো ব্যাপার নেই। মন খুলে কথা বলবে আর চেষ্টা করবে একে অপরকে সাহায্য করতে। আর একে অপর বলতে শুধু মেয়েরা মেয়েদের না, তোমাদের যারা ছেলে বন্ধু তাদেরকেও ইকুয়ালি বলতে পারবে। আর ছেলেরাও যখন এই কথাটা আমরা শুনবো যে আমাদের বন্ধু, মেয়ে বলে না, আমাদের বন্ধু এরা কোনো এক অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়েছে, তাকে ততটাই যেন সাহায্য আমরা নির্দ্বিধায় লজ্জা না পেয়ে করতে পারি। এটাই আমাদের মানসিক বিকাশ। আজকে স্যার আমাদের কিছু বলবেন। আমি আমার ছাত্রী সামন্তা যেটা বললো, আমি এর সঙ্গে একটু যোগ করে দিতে চাই। তোমাদের যদি কারো কখনো সুযোগ হয়, মানে আমি একটা জায়গায় এই পর্যন্ত দেখেছি, দিল্লিতে ইউনাইটেড নেশনসের ব্রাঞ্চ অফিস আছে। তো সেখানে মানে ছেলেদের যেটা ওয়াশরুম, আমি ঢুকে অবাক হয়ে গেছি। সেখানে কী কী থাকতে পারে, মানে যেটা সামন্দা বললো তেমনি আমার সঙ্গে আমার ইভেন্ট কাউন্টার পার্ট নিয়ে গেছিলেন। তো তিনিও বললেন যে এখানে যে লেডিস ওয়াশরুম, সেখানে হচ্ছে প্যাড, এগুলো আরও যে সমস্ত জিনিস বা কোনো প্রিলিমিনারি মেডিসিন, সেগুলো ওই ওয়াশরুমের মধ্যেই আছে। তার মানে ইউনাইটেড নেশন সেটা বলতে চাইছে যে যাদের পক্ষে সম্ভব হবে, কারণ এটার খরচ কারা কম, ঠিক আছে। তো সেরকম হয়তো অনেক কর্পোরেটের যারা বড় বড় কর্পোরেট, তাদের যে হেড অফিসগুলো, তাদেরও হয়তো ওয়াশরুমগুলো এরকম। এবং ভবিষ্যতে আমরা এটা আশা করতে পারি স্কুল, কলেজ, বিভিন্ন অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি তারাও একটা জায়গা রেখেছে যে যেখানে ভেন্ডিং মেশিন, প্যাড, এগুলোকে অনেক ফ্রি গভর্নমেন্ট করছে। কিন্তু স্কুল লেভেলে এইসব জায়গায় নিয়ে আসার জন্য খরচ আছে, সেটা কে করতে। আর দুটো ব্যাপারে আমি বলতে চাই তোমাদের। একটা দেখবে এখন খুব কমন একটা হ্যাবিট হয়ে গেছে, ছোট থেকে বড় সবাই আমরা যেতে যেতে কী করি, রাস্তায় থুতু ফেলে। যেটা তোমাদের বয়সে আমি কখনো কাউকে দেখতাম, কিন্তু এখন জিনিসটা হয়েছে কি যে আমি যখন বাড়ি থেকে বেরোলাম, ওটা কিন্তু আর আমার এলাকার মধ্যে না। কিন্তু তুমি কি কোনো একটা বাড়ি বা তোমার স্কুলটা তুমি কল্পনা করতে পারো যেটা হচ্ছে সমাজের বাইরে? রাস্তাটা আছে বলেই কি তুমি স্কুল থেকে আসতে পারছো, স্কুল থেকে বেরোতে পারছো। তাহলে এটাকেও যেমন তোমরা ভালোভাবে পরিষ্কার করে রাখবে, তাহলে সামনের রাস্তাটা, সেটা বাড়ি হোক, স্কুলের হোক, সেটারও দায়িত্ব আমাদের। সেই জন্য থুতু বা অন্য কোনো জিনিস যদি ফেলতে হয়, তাহলে সেটা আমরা যেখানে আবর্জনা ফেলার জায়গা আছে বা নালা আছে সেখানে গিয়ে ফেলব। এরপরে আরেকটা খুব সেন্সিটিভ ইস্যু হচ্ছে, এখন অনেকেরই মধ্যে বিভিন্ন ধরনের, সেটা তামাকজাত দ্রব্য বা নেশা, ঠিক আছে। তো এখানে অনেক সময় আমরা দেখছি যে সেই প্যাকেটগুলোর ওপরে লেখা আছে যে খাওয়া চলবে না, এবং সেখানে অনেক সমাজের সেলিব্রিটিরা, বিশেষ করে ফিল্ম স্টাররা, তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে। কিন্তু একটা নতুন চেঞ্জ হয়েছে, এখন এই ওয়ার্নিংটা লেখা থাকবে, কিন্তু যদি কোনো সেলিব্রিটি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট করে তাহলে কিন্তু তার ফাইন হবে বা জেলও হতে পারে, আস্তে আস্তে কালার করতে পারবে। এই নিয়মটা কিন্তু আসে। এবারে সবথেকে শেষে যে ব্যাপারটায় আসবে সেটা হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি। এই যে এতগুলো ব্যাপার আমার ছাত্রছাত্রীরা বা আমিও মাঝে মাঝে বললাম, আমাদের শরীরের খাবার যেটা খাচ্ছি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এখানে সবারই ম্যাগি খেতে ভালো লাগে,
কেউ এমন আছে যে ম্যাগি খেতে ভালো লাগে না? ছাত্রছাত্রীদেরও লাগে, কিন্তু ম্যাগির যে সেটা কি, যেগুলো আমাদের চিড়ে মুড়ি, সেগুলো আমাদের মানে অরিজিনাল যে খাবার তার থেকে কিন্তু অনেক কম। এবং আরও একটা জিনিস, আমরা অনেক সময় প্যাকেটটা কিনে নিই, সেটা বিস্কুট বা যাই হোক, কিন্তু ওখানে কি আছে না আছে আমরা দেখি না। অনেক সময় ডেটটাও পেরিয়ে যায়, খেতে গিয়ে দেখছি কেমন লাগছে। আর এখন যখন আমরা এই যে প্যাকেটজাত দ্রব্য বেশি কিনছি, এটা আমাদের আরও ভালো করে দেখা দরকার যে এটা এক্সপায়ারি ডেটার মধ্যে আছে না। বিশেষ করে ওষুধ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। বোরোর আমরা কেউ কোনোদিনই দেখি না যে ওটা এক্সপায়ারি ডেট কবে। দেখা যাবে তোমরা যখন 7-এ ছিলে ওই বোরোডিনটা তোমাদের 11 পর্যন্ত চলছে, কারণ ওটা হচ্ছে শীতকালে বেশি ব্যবহার করে, তাই তো? কিন্তু জিনিসটা খারাপ, উচিত নয়, কারণ ওর মধ্যে যে কম্পোনেন্টগুলো দেওয়া আছে, যেগুলো প্রিজারভেটিভ দেওয়া আছে, ওরা একটা সময়ের পরে কাজ করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর থ্যাংক ইউ সবাই আমাদের সাথে সহযোগিতা করলে, আশা করি তোমাদের ভালো লাগলো। আজকে যা শিখলে সেটা বাকিদেরও শিখিও। আর অপরাধ বড় তো নাই, অপরাধ কখনো হতে দিও না, অপরাধ কখনো সহ্য করো, ঠিক আছে? একটা আজকে আমি সবাই ছেলেদের বয়স কত বিয়ে করার কেউ জানো? কত? 21 না 22? 21। আর মেয়েদের 21। আগে 18 ছিল, এখন 21 করেছে। তো তোমাদের কি মনে হয় যে এই এজটা কেন বাড়িয়েছে সরকার? কেউ জানো? জানিস না কেউ? না? তো এবার সরকার এটা বাড়িয়েছে কেন? যেহেতু একটা আমরা দেখি গ্রামে গঞ্জে যে আগে বিয়ে হয়ে যাচ্ছে, তো এটা করা উচিত না। মাতৃত্বটা একটা সময়ের পর নেওয়া উচিত, তাই তো? তো আসার কোনো বিষয় নেই, ঠিক আছে? তো আমরা এখন, আমাকে কিছুদিন আগে আমার স্যারই বললেন যে ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ আমরা মার্কেট থেকে কিন্তু আইনত কেনা উচিত না। ওদেরকে আমরা বড় হওয়ার পরই আমাদেরকে বলে যে আমরা যাতে খেতে পারি। এটা কেন? যেহেতু আমরা একটা লিভিং বিংকে বড় হতে দিই। তো ওরকমই যদি একটা মেয়ে বা ছেলে বড় না হয়, ওর আগেই যদি মাতৃত্ব একটা মেয়ে নিয়ে নেয়, তাহলে ওটাও শরীরের পক্ষে ভালো না, না বাচ্চাটার জন্য না মেয়েটার জন্য। তো এই জন্য সরকার এজটা বাড়িয়েছে। আর এটাই বলবো যে সবকিছু করো, কিন্তু সময় বুঝে আর বয়স বুঝে তোমরা স্টেপটা নাও। আজকে আমরা যে এসেছি, আমরা বোর্ডে কি লিখেছি সাইডে ছোট করে, তাই এখানে বলো লিগ্যাল এইড, ঠিক আছে? মানে আইন জানা। তো কতজনের মনে হয় এখানে যে আইন তৈরি বেশি দরকারি, না আইন যেটা তৈরি আছে সেটা জানা বেশি দরকারি? জানা বেশি দরকার। ধরো একটা আইন তৈরি হয়েছে কারোর জন্য, আমাদের জন্য, ধরুন ছাত্রদের জন্য এই যে বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্ত করা, এই যে আইন তৈরি হয়েছে, শিক্ষা বা শিক্ষা প্রাপ্ত করা আমাদের যে অধিকার, এই আইনটা ধরুন একজন কেউ জানে না, তখন তো সে সেই আইনটা ব্যবহার করে এই যে শিক্ষাটা তার যে একটা অধিকার, সেটা সে ফলাতে পারবে না অধিকারটা। তাই জন্য লিগ্যাল এড আমরা কেন করি? যেখানে আমরা তোমাদের কাছে, আমরা যারা আইন শিখছি, জানছি, পড়ছি, আমরা তোমাদের কাছে এসে আমাদের যে আইন সংক্রান্ত যা জ্ঞান আছে, এই জ্ঞানটা আমরা চাই বাকিদের সাথে শেয়ার করতে। আজকে তোমরা যেগুলো শুনছো, জানছো, এখানে যা আলোচ্য বিষয়, সেগুলো তোমরা আবার তোমাদের বন্ধুদের বলবে, যাতে
আমরা একে অপরকে এইভাবে আইন সম্পর্কিত একটা সচেতন করতে পারি বা একটা সচেতনতা জাগাতে পারি তাদের। আমি একটা গল্প বলে শুরু করবো। গল্প না হলে কবিতা বলা যায়, ঠিক আছে? একটা মেয়ের গল্প। মেয়েটির নাম দুর্গা সরে ঘটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাঁকাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল ভুলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। উড়ে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। এইরকমই স্বপ্নের বিমান আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নের বিমান যাতে ভেঙে চুরে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদের কি দরকার? সচেতনতা। এবার আমার একটা কথা বলে, আমাদের সকলের ঠাকুর দাদা আছে নিশ্চয়ই, ঠাকুর দাদা বা দাদু কেউ আছে। এই বইটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এটা কি? জোরে বল। এটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতের সংবিধান। এই ভারতের সংবিধান বা কনস্টিটিউশন হচ্ছে ভারতবর্ষের সব আইনের ঠাকুরদাদা। মানে এটা হচ্ছে ওনার সবকিছু, যা কিছু আইন দেখছিস সবকিছু সূত্র হচ্ছে এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন অনুযায়ী আমরা সকলে ভারতবর্ষের নাগরিক। এই কনস্টিটিউশন আমাদের কিছু মৌলিক অধিকার দেয়। সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে কি আছে? যেমন আমরা সকলে সমান, ইকুয়াল আইনের চোখে। আমাদের সকলে নিজের ইচ্ছে মতন যে কোনো চাকরি করার বা যে কোনো অকুপেশন মানে নেওয়ার সেটার অধিকার আছে। সেই মৌলিক অধিকারটাও কিন্তু আমাদের সংবিধান দেয়। বা এই যে আমরা প্রকৃতির মধ্যে ভালো একটা সেফ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারছি, যে জীবনের অধিকার, সেই অধিকারও কিন্তু আমাদের এই সংবিধান দেয়। এই মৌলিক অধিকারগুলো কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারে না। এবার এই তো গেল সংবিধান হচ্ছে না, কনস্টিটিউশন হচ্ছে। আচ্ছা, তো এই কনস্টিটিউশন তো হলো আমাদের ঠাকুরদাদা, আইনের ঠাকুরদাদা। মানে নিশ্চয়ই কিছু বাবা মা আছে, তাই তো? সেই রকম কিছু বাবা মা হচ্ছে, যেমন ধর আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড, যেখানে বলা হচ্ছে যেমন ধর ডাকাতি, চুরি, খুন, জখম, এইসব জিনিসগুলো করলে তাহলে তার জন্য কি সাজা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আইপিসিতে বলা হচ্ছে। কেউ হীরক রাজার দেশে দেখেছিস সিনেমাটা? সত্যজিৎ রায়। হীরক রাজ্যের শাস্তি শুধু একটাই, মগজ গুলাই। কিন্তু ভারতবর্ষে শাস্তি অনেকগুলো, অনেক রকম শাস্তি আছে। এবং সেই সব নিয়ে আমাদের যে জেনারেল আইন, যেগুলো জেনারেল ল যেগুলো বলে, সেই আইনের মধ্যে আছে। এবার তারপরে জেনারেশনটা, তার মানে আমরা সবাই নিশ্চয়ই স্পেশাল, আমাদের বাবা মার কাছে স্পেশাল, তাই তো? সেই রকমই তারপরের যে স্পেশাল আইনগুলো, সেইগুলো হচ্ছে কিছু স্পেশাল জায়গা নিয়ে ডিল করছে, ঠিক আছে? যেমন হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, যেগুলো পরে দিদিরা আরো মানে ডিটেলসে আলোচনা করবে। এইরকমই আমাদের হ্যাঁ দিদিরা পরে আলোচনা করবে, খুব ছোট্ট করে আমি শেষ করে দিচ্ছি। সেরকম আমাদের যে লিগাল এডের ব্যাপারটা, ক্যালকাটা হাইকোর্টে বা যে কোনো কোর্ট কাছারির মধ্যে যখন আমরা যাই, বিনামূল্যে আইনি পরামর্শ নেওয়ার বা বিনামূল্যে উকিল নিযুক্ত করার যে ব্যবস্থাটা, সেটাও কিন্তু কিছু আইনের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? সেই রকমই আমাদের মধ্যে এখন যে কোর্ট কাছারির নাম শুনলেই অনেকে ভয় পায়, তার জন্য যে মিডিয়েশন বা ভিলেজ পঞ্চায়েত, সেই সব জিনিসগুলোই কিন্তু অনেক আইন এটার ব্যবস্থা তৈরি করে দিচ্ছে। তো এইভাবে যদি আমরা নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ অনেক উঁচুতে উঠতে পারে। যেন রবীন্দ্রনাথ বলেছেন যে, জালে তুমি নিচে ফেলো সে তোমারে টানিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিবে। অজ্ঞানের অন্ধকারে ঢাকিয়া রেখেছো যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই অজ্ঞানতার অন্ধকারে যাতে আমরা না থাকি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সেইটুকুই প্রচেষ্টা, যে একটুখানি স্পার্ক তোমাদের সবার মধ্যে জানতে। থ্যাংক ইউ।
আচ্ছা সমাজ কি, যদি আমি জিজ্ঞেস করি কাউকে সমাজ কি, আমরা তো কথায় কথায় বলি সমাজে এটা মানছে, সমাজে এটা মানছে না, সমাজ কি বলবে, সমাজ এই সমাজটা কি, কোথায়? আমরা তো একে অপরকে দেখতে পাচ্ছি, ধরতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি। সমাজকে কি আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না? কিন্তু সমাজ এতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমরাই সমাজ। ঠিক যেমন দেশ একটা বড় জিওগ্রাফির ম্যাপে আমরা কালি দিয়ে এঁকে দিলাম একটা দেশ, কিন্তু সেটাই কি দেশ? দেশ আমরা, যারা আমরা দেশ গঠন করছি। ঠিক তেমন সমাজ আমরা যে মতবাদ রাখবো বা পোষণ করব সেই মতবাদ কিন্তু সমাজের মতবাদ হিসেবে তৈরি হবে। আজকে যেটা শেখানো হয়, যেটা বলা হয়, আমরা সেটা আমাদের পরের প্রজন্মকে দান করি, শিক্ষা দান করি। আমরা আমাদের গুরুদেবদের থেকে শিখেছি, তারপর আমরা আমাদের পরের প্রজন্মকে শেখাবো। এইভাবেই কিন্তু সমাজের সঠিক মতবাদ তৈরি হওয়া খুব দরকার। আর এটা জানা দরকার যে ছেলে মেয়ে নির্বিশেষে এক না হলে সমাজ কিন্তু কখনো স্থায়ী হবে। আমরা তোমাদের সিনিয়র ব্যাচে আলোচনা করছিলাম যে বিয়ে মানে ছেলে বা মেয়ের একে অপরের ওপর অত্যাচার করা বা মেয়ের তার স্বামীকে ভগবান ভাবা, দেবতা ভাবা, মালিক ভাবা নয়, যে কোনো রকম বন্ধন। আজকে আমরা বিয়ে নিয়ে তোমাদের কাছে কেন আলোচনা করবো? বিকজ এই সময় থেকেই যে বয়সে তোমরা দাঁড়িয়ে আছো সেই বয়স থেকে আমরা বুঝি, আমরা জানি যে সম্পর্ক গঠন হচ্ছে। এই সম্পর্ক মা বাবাদের সাথে, এই সম্পর্ক বন্ধুদের সাথে, পরবর্তীকালে এই সম্পর্ক কারোর স্ত্রী, কারোর স্বামী, পার্টনারের সাথে। তো এই সম্পর্কের যেটা মেন মূল ধারণা সেটা হচ্ছে দুজনের এক হয়ে। এই সম্পর্ক নিয়ে ভিডিও তোমাদের কিছু বলবো। এবার তোমরা একটা জিনিস জিজ্ঞেস করবো, আমি ছেলেদেরকে আগে জিজ্ঞেস করবো, মা বাবা বকা দিতে পারি? এই ঘর বললি পালিয়ে যাবি, যদি আপনি পালিয়ে যাস বললি তো ঠিক আছে, যে কোনো কিছু পাওয়া যাবে, কোনো ব্যাপার। এবার ঘর পালিয়ে গেলি, তারপর মা বাবা যে কোনো একজন বল, বাবা কি দেবে? আমার মা বাবা তো জুতো খুলে মারবে। মেয়েদের কি করবে? জুতো খুলে মারবে, ঘরে ঢুকতে দেবে না। তোদের বলবে মুভি নিয়ে বাড়িতে আস, বলবে বলবে না? আচ্ছা তাহলে তোমরা কি করবি? আচ্ছা মেয়েরা কি করবি বল? কিছুই করবি না, ঘর চলে গেলি, বলছি ঘর চলে গেলি বা কিছু এমন একটা করি যেটা মা বাবার পছন্দ না, তখন কি
তাই না? এটা সবসময় মাথায় রাখবি, বাবা মার জন্যই তোরা সেই জায়গাটায় হয়তো যাবি। তোদের জন্য বাবা মা সকাল থেকে রাত অবধি অনেক কিছু করে, শুধু বাবা মা নয়, বাড়িতে যাদের ঠাকুমা দাদু যারাই আছে তাদের জন্যই তোরা আজকে এখানে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যেরকম বন্ধুত্ব খুব দরকার, সেরকম প্রত্যেকজনকে রেসপেক্টও করতে শিখতে হবে। তুই যদি ভয় না পেয়ে একটা মানুষকে বন্ধুত্বের হিসাবে জিনিসগুলো বলিস বা জিনিসগুলো বোঝানোর চেষ্টা করিস, সবার মধ্যে ঝগড়া হয়। ধর তোদের প্রেমিক, একদম পরিষ্কার কথা, অনেক সময় হয় যে তোদের পছন্দ হচ্ছে না কোনো কথা, সেটা প্রকাশ না, বা সেটা নিয়ে ঝামেলা করিস না, বা তোদের যদি মনে হয় তোদের ওপর ঝামেলা হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা কর। এরকম কাজে কারোর সাথে আছিস, বা সেটা বাবা মায়ের হোক কিংবা বন্ধুই হোক, প্রত্যেকটা সম্পর্কে সবার আগে আসে বন্ধুত্ব। বন্ধুত্বের থেকে আসে হচ্ছে সম্মান। তুই যদি কাউকে সম্মান না দিতে পারিস, সে সম্পর্ক কোনটা থাকে, সম্পর্কটা গাড়ি পাল্টার মধ্যে তুই যতটা সেটার মধ্যে বন্ধুত্ব এবং সম্মানটা ব্যালেন্স করে থাকতে পারবি তত ভালো। ঠিক আছে? ব্যাস আমি এটুকুই বলবো, আমি বেশি বলবো না, দিদিরা আছে। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো শুনছো কি করা উচিত কি করা উচিত না। এবার একটু তোমাদের জিজ্ঞাসা করি। আমি একটা গল্প বলছি, ঠিক আছে? তোমাদের বলতে হবে কি ভুল কি ঠিক হচ্ছে। একটা মেয়ে, ধরো আমি একটা মেয়ে, আমার নাম নিকিতা, আমি মেয়েটার নাম নিকিতা। তোমাদের সবার কি 18 বছরের কম তো বয়স? ঠিক আছে, 18 বছরের বেশিও হতে পারে। ধরো বিয়ে দিয়ে দিল। এবার ওকে বলা হলো শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বেশি জোরে কথা বলা যাবে না, আস্তে করে কথা বলতে হবে। শ্বশুর শাশুড়ি যা বলছে সেটাই শুনতে হবে, বরের কথাও শুনতে হবে। ধরো কিছু ভুল করলো, ব্যাস বর মারা শুরু করলো। শ্বশুর শাশুড়ি রাত্রিবেলা ধরে মারছে, এটা কি ঠিক না ভুল? ভুল। ছেলেরা মারবে বউকে ভুল করলে? মারবে না তো, আর মার খাবেও না, একদম খাবে না। তুমি জানো এটা আইনত অপরাধ, এটাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স। তার উপরে কি আরো মার খাওয়ার কারণ হয়। বিয়ের সময় দেখেছো গ্রামে কি বলে, বাবা আমার বাড়িতে মেয়ে হয়েছে আমি কি করবো? বাড়ি টাকা চাইবে তো ছেলের বাড়ি থেকে বিয়ের সময় বলে, শুনেছো কি? শুনেছো? এটা কি ঠিক না? তাহলে ছেলের বাড়িতে যদি মেয়েকেই দিচ্ছি আবার টাকা দেবো কেন? সেটা বলবে তো এবার থেকে, বলবে আমি তো যাচ্ছি টাকা নিয়ে আসবো কেন? এটা কিন্তু উচিত নয়। টাকা নিয়ে কিন্তু যেতে হবে না, বরং যদি শ্বশুর শাশুড়ি টাকা চায়, তোমার বাবা মা যদি মেয়ের বাড়ি থেকে টাকা চায়, কি বলবে? আমরা গিয়ে পুলিশকে জানিয়ে দেবো। জানাবে না পুলিশকে? আমি তো শুনতে পাচ্ছি না, আসতে হচ্ছে না। জোর না করা হলে তো মেরে দেবে একটা শ্বশুর বাড়ি। জোরে বলতে হবে তো, জোরে। হ্যাঁ হ্যাঁ বলতে হবে। তারপরে আর বলো, এবার তুমি ধরো তুমি মার খেলে বরের কাছে, বা তোমরা মারলে, বা দেখছো তুমি মারছো না, তোমার বাবা মা মারছে, তখন কি করবে? কাকে জানাবে? সবার প্রথমে পুলিশকে জানাবে। কি বলবে? গিয়ে আমাকে শ্বশুর মারছে, লিখবে কমপ্লেন, লেখে? সব পুলিশ কি কমপ্লেন লেখে? লেখে না। না লিখলে কি বলতে হবে? কি বলতে হবে জানো? বলতে হবে যে আমাদের এইটা অধিকার। আমার ওই যে দিদিটা বললো আমাদের দাদুর কথা মনে করবে, সব সময় দাদু থাকে পেছনে। আমাদের দাদুতে লেখা আছে, কনস্টিটিউশন সংবিধান লেখা আছে যে আমাদের কমপ্লেন নিতেই হবে, না নিলে আমরা সবার ফেসবুক ইনস্টাগ্রাম আছে তো, সে সবাই ইউজ করো, ব্যাস ভিডিও করে ভাইরাল হচ্ছে না আজকাল। ভাইরাল সব ভিডিও করে ভাইরাল করে দিতে হবে। ঠিক আছে তো? তাহলে এবার কি কি শিখলাম আমরা? তাড়াতাড়ি বলো তো। বিয়ে 18 বছরের আগে করবে না? শ্বশুর শাশুড়ির কাছে মার খাবে না? উল্টে মারবে না? কারোর উপরে হাত তুলবো না, সব ভুল। ঠিক পথে এগাতে হবে। লোককে ঠিক করার জন্য আমি নিজেকে ঠিক করতে হবে। নিজের উপর না বলেও আশেপাশে কোথাও ভুল দেখলে সেটা নিয়েও বলতে হবে। কেন? আমরা কিন্তু দেখেছো তো পৃথিবীটা গোল তো, আমরা এই গোলটার ভেতরেই আছি, বাইরে থেকে উড়ে উড়ে চলে যাচ্ছি না। হ্যাঁ, পাখিরা আলাদা করে, পাখিরা উঠছে, কিন্তু আমরা তো সবাই একসাথে রয়েছি। তাহলে আমাদের কনসেপ্ট এটাও লেখা আছে সবাই আমাদের ভাই। সবাই ভাই বোন হলে বিয়ে করা যেত না, জানি। তাহলে কেউ কারোর সাথে বিয়ে করছি, কেউ ভাই কেউ বোন, সবাই নিজেদের লোক। তাহলে নিজের উপর অন্যায় হলেও বলবো, অন্যের উপর অন্যায় হলেও কথা বলবো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো।
আচ্ছা তোরা বল পড়াশোনা করতে কাদের ভালো লাগে? তোদের ভালো লাগে? একদম আচ্ছা আমাকে বলেছে যে পড়াশোনা করতে একটু ভালো লাগে, ঠিক আছে? তোদের ভালো লাগে? খেলাধুলা করতে ভালো লাগে? খেলাধুলা ঠিক আছে। তোর পড়াশোনা কেন করা দরকার? এই ফুটবল খেলতে গেলেও পড়াশোনা করা দরকার, নাচ শিখতে গেলেও সব কিছু শিখতে গেলে পড়াশোনা করা দরকার। পড়াশোনা ছাড়া জগৎ চলে না। আমাকে তো যে কেউ বোকা বানাতেই পারে, পড়াশোনা জানলে আমাকে তো বোকা বানাতে পারবে। যেমন ধর আমার কাউকে পছন্দ হলো, ঠিক আছে, মাকে বলতে পারছি তোর কাউকে পছন্দ হয়েছে, মাকে বলে বকা দেবে, ঠিক আছে? স্কুলে এটা হচ্ছে আমি তাকে গিয়ে বলছি, ঠিক আছে? তো তার সাথে আমি তো চলে গেলাম, ঠিক আছে? চলে গেলাম, তো তারপর আমি বুঝতে পারলাম যে সেই ব্যক্তিটা ভালো না। তখন আমি কি করবো? পুলিশের কাছে যাব। যদি আমি পড়াশোনা করতাম ভালো করে বা পড়া দরকার, তখন আমি বুঝতে পারবো যে কোনটা আমার জন্য ভালো, ঠিক আছে? আমাকে বললো যে আমি তোকে এটা দেবো ওইটা দেবো, ঠিক আছে? কিন্তু যদি আমি পড়াশোনা করি তাহলে আমি এটা বুঝতে পারবো খুব সহজেই যে সে আমাকে ঠকাচ্ছে। যেমন ইন্টারনেটে আমরা অনেক কিছুই দেখে থাকি, যেমন ধর পড়াশোনা জিনিসটা খুবই আমার তো একদম ভালো লাগে না, কিন্তু আমার নাচতে খুব ভালোবাসি, ঠিক আছে? নাচ শিখতে গেলে আমি তো আর এমনি নাচ শিখতে পারবো না, আমাকে জানতে হবে কোন নাচটা কোথায় নিতে হবে, সেগুলো জানতে গেলে পড়াশোনা করতে হবে। যদি এখন তোদের ধর কাউকে কোনো বন্ধুকে বললো যে বাড়ির লোক বলছে যে বিয়ে দিয়ে দেবে, তখন আগের দিদি বললো যে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু তার পড়ার বয়স আছে, তো সেইটা যদি আইনটা জানি তাকে বলতে পারবো, তার বাড়ির লোককে বলতে পারবো যে কতটা দরকার। এগুলো কিন্তু পড়াশোনার জন্যই হয়। পড়াশোনা জানলে আমরা সব কিছু জানতে পারবো। আর কোনোদিন যদি কারোর সাথে কোনো অত্যাচার হয় তার প্রতিবাদ করবো, পেছনে থাকবো না, এগিয়ে যাবো। এগিয়ে গেলে আমাকে দেখে আরেকজন এগিয়ে যাবে। তাহলে পড়াশোনা করা দরকার, আইন জানা খুবই দরকার। আজকে যে এতজন আমরা তোমাদেরকে এত কিছু নিয়ে বললাম, এর থেকে একটা জিনিস বুঝতে পারছি তো যে যেভাবে শরীরটা বড় হচ্ছে, যেভাবে আমরা ছোট থেকে বড় হচ্ছি, ঠিক সেভাবে মানসিক বিকাশ হচ্ছে। আমরা যখন ক্লাস 2 তে ছিলাম একটা 4 লাইনের কবিতা পড়তাম, একদিন দুদিন এক সপ্তাহ লাগতো মুখস্থ করতে। এখন আমরা বড় বড় কবিতা পড়তে পারি, 1-2 পাতারও কবিতা পড়ে, কারণ আমাদের মানসিক বিকাশ হচ্ছে, আমাদের ক্ষমতা বেড়েছে। শিক্ষা এই ক্ষমতাটাকে ঠিক পথে প্রদর্শন করে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা আমাদের শেখাবে যে একে অপরকে সম্মান, এর সাথে নিজেকে সম্মান করাটাও কতটা দরকারি। নিজেকে সম্মান করতে শিখতে হবে, নিজের চেতনা, নিজের সত্তা, এটাকে সম্মান করবে, নিজের ইচ্ছেকে সম্মান করবে, একে অপরের ইচ্ছেকে সম্মান করবে। কোনো দুটো মানুষ কখনো সমান হয় না। খুব ছোট থেকেই আমরা জানি আমার যেটা ভালো লাগবে আমার বেস্ট ফ্রেন্ডের হয়তো সেটা ভালো লাগবে। পরবর্তীকালে এখন তোমরা যে বয়সে আছো, এখন তোমাদের পার্টনার হবে, তোমার যেটা ভালো লাগবে তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের সেটা ভালো লাগবে না। আর তখন কিন্তু সেইটাকে তোমাদের সম্মান দিতে হবে, কারণ তোমরা দুটো আলাদা মানুষ। দুটো আলাদা মানুষ যখন একসাথে থাকবে তখন দুটো মানুষকেই একে অপরকে কি করতে হবে? সম্মান করতে হবে এবং সাহায্য করতে হবে। ভালো লাগা বা পছন্দের কিন্তু কোনো গণ্ডি বা কোনো সীমানা নেই। ভালো লাগার কিন্তু কোনো নিয়ম নেই। যেরকম একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তেমনই একটা মেয়ে একটা মেয়েকে ভালোবাসতে পারে, একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে, এবং এই সম্পর্ক বা বন্ধনের কোনো রকম সীমারেখা এবং গণ্ডি নেই। নিজেকে যখন সম্মান করবে, অপরজনকে যখন সম্মান করবে, তখন বুঝবে ভালোবাসাকেও সম্মান করা ততটাই দরকারি এবং ততটাই উচিত। তো আজকে তোমাদের যা যা তোমরা শিখলে, আমরা যা যা বললাম, তোমাদের ভালো লাগলো? আমরা আবার আসবো। আর আজ যা শিখলে সেগুলো বাকিদের শেখাবে, যে বন্ধুরা আসেনি তাদের।
জুনিয়রদের ক্লাস 7 ক্লাস 6 তোমাদের কর্তব্য শুধু নিজেদের প্রতি নয়, তোমাদের জুনিয়রদের প্রতি। ঠিক আছে? থ্যাংক ইউ।